প্রায় 15 বছর হয়ে গেল আপনার এই মানুষকে নতুন নতুন উপহার দিচ্ছেন। অনেক কিছু পরিবর্তনও দেখেছেন। থিম পুজো মানে আপনার কাছে কি? একদম যে থিম পুজো করবো বলে একদম উঠে চলে এসেছি পুজো ফিল্ডে, এরকম নয়। আমরা তার আগে দীর্ঘ আরো 10 বছর যদি পিছিয়ে যাই, তখন থেকে আমরা কিন্তু এই পুজোর সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত ছিলাম। মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দান করেন আপনি, এবং সেটা যখন ওই রকম রূপে ফুটে ওঠে, তার অনুভূতি একজন শিল্পী হিসাবে কেমন, আমার খুব জানতে ইচ্ছে করছে। কেমন লাগে যখন মানুষ থাকে, পুজো করে, কেউ ভালো কেউ খারাপ? খারাপটাও আমার শুনতে খুব ভালো লাগে, যে আমার আচ্ছা। কারণ ওটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করে যে আমি কোনখানটা আমার ফল্ট হলো। নমস্কার, সিটির মহাপুজোয় আপনাকে স্বাগত। এবছর যে মানুষটিকে আমি আমার সাথে পেয়েছি, তিনি প্রচন্ড ব্যস্ত। তিনি অনেকের প্রিয় শিল্পী, আমরা তার কাজ ভিড় করে দেখি। তিনি আমাদের রাজু সরকার। রাজুবাবু, আপনাকে স্বাগত। প্রচন্ড ব্যস্ত, আমি তাই দীর্ঘায়িত করব না। এবছর তো দুটো পুজো হচ্ছে আপনার, এবং ভাবনাটা নিয়ে একটু বলুন না, কিভাবে হচ্ছে এই ভাবনা, আসছে কোথা থেকে এত প্রথমত ভাবনা? বলি, আপনারা যেখানে বসে আছেন, এটা হচ্ছে এসবি পার্ক। হ্যাঁ, খুবই একটা নামি পুজোর মধ্যে বলতে পারেন, একদম। এবং একটা স্বপ্ন বলতে পারেন। আমার রাস্তার ঠিক ওপারেই আমার নিজের বাড়ি আছে, মানে আমি এপাড়ারই ছেলে বলতে পারেন। কিন্তু আমি আমি ছোটবেলা থেকে এখানে মানুষ, মানে এই পাড়াটা বা এই মাঠটা সম্বন্ধে আমার একদম পুঙ্খানুপুঙ্খু আমার নলেজ আছে। সুতরাং আমার একটা ভালো লাগা তো অবশ্যই থাকবে। সেই জায়গা থেকে এসবি পার্ক যখন প্রথম আমাদের বলে কাজের এই বছর পুজোর দায়িত্ব দেন, আমার ভীষণই ভালো লেগেছিল যে আমি একটা ভালো কিছু যাতে করতে পারি, তারই একটা আশা আমার কাছে ছিল। ভাবনাটা আসলো কোথা থেকে? ভাবনাটা একদিনের ভাবনা বা এক বছরের ভাবনা নয়। এটা আমি প্রথম যাই 2011 সালে আচ্ছা পশ্চিম মেদিনীপুরের দাঁতন অঞ্চলে। আচ্ছা। তো সেইখানে মোগলমারি বলে যে অঞ্চলটি আছে, তো সেই অঞ্চলে আমি প্রথম যাই। গিয়ে যাওয়ার পরই আমার একটা ভীষণ অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়, একটা বিস্ময় তৈরি হয় বলতে পারি। সুতরাং তখনই আমার মধ্যে দানা বাঁধে যে আমরা যদি পুজো ক্ষেত্রে এরকম একটা অঞ্চলকে, একটা বিশেষ অঞ্চলকে তুলে ধরতে পারি, তো সেটা পুজো ফিল্ডে, এবং সেটা মানুষের কাছে একটা বার্তা তৈরি করবে যে এরকম একটা অঞ্চল মানুষ দেখেনি। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে একটা অজানা একটা ইতিহাস, সেটা ষষ্ঠ শতকের একটা ইতিহাস আমরা যাতে একটা পুজোর মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে বহু মানুষের কাছে তুলে ধরতে পারি। এটাই ছিল আমার মূল বিষয়, যে আমি মানুষকে জানাতে পারছি যে আমাদের বাংলার একটা ইতিহাস আমরা তুলে ধরতে পারছি এটা পুজোর মাধ্যমে। দুটো পুজো করছেন এবছর আপনি। প্রায় 15 বছর হয়ে গেল আপনার এই মানুষকে নতুন নতুন উপহার দিচ্ছেন। অনেক কিছু পরিবর্তনও দেখেছেন। থিম পুজো মানে আপনার কাছে কি? না, থিম পুজো ভাবে আলাদা করে এরকম ভাবি না। আমরা আমাদের যে প্র্যাকটিস, আর্ট কলেজের প্র্যাকটিস হুম। বলুন, কিংবা আমাদের যে গ্রুপের প্র্যাকটিস, আমি আলাদা করে নতুন করে যে থিম পুজো করার জন্য এসেছি এরকম না। আমি একটা সময় পেন্টিং করতাম, স্কাল্পচার করতাম, এবং আমাদের ইনস্টলেশন আর্ট করতাম। মানে আমাদের একটা গ্রুপ আছে, সেটা চাঁদের হাট। তো সুতরাং আমাদের এই কাজকর্মগুলো চলতেই থাকতো। আচ্ছা। এবং এখানেই বেশ কিছু মানুষ আছেন, যেমন ভবত সুতার, আমাদের গুরু আছেন তরুণ দে। ওনারা খুব বিখ্যাত মানুষ, মানে বিখ্যাত বলতে এই কারণে দুর্গাপুজো ফিল্ডে যে ভালো একটা পরিচিতি আছে, জায়গা আছে, ঠিক সারা ঠিক। কলকাতা শহর জুড়ে জানে। এবং আমাদের বন্ধু, আমার সমসাময়িক যদি বলতে পারেন, তারাও এখন খুব ভালো একটা জায়গা, যেমন প্রদীপ দাস এবং পিন্টু শিকদার, এরা প্রত্যেকেই কিন্তু এখন নামী শিল্পীর মধ্যেই পড়ে কলকাতা শহরে। সুতরাং আমরা কিন্তু একসাথেই সহবাস করেছি, মানে আমরা একসাথে মিলেমিশে কাজকর্ম করা থেকে শুরু করে এভরিথিং। তো সেই জায়গা থেকেই একটা তৈরি হয়েছে, মানে বড়দের হাতে ধরে ওঠা বলতে পারেন, কিংবা তাদের দেখে শেখা বলতে পারেন, এই জায়গাগুলো ছিল। সেই জায়গাতে আমি একদম যে থিম পুজো করবো বলে একদম উঠে চলে এসেছি পুজো ফিল্ডে, এরকম নয়। আমরা তার আগে দীর্ঘ আরো 10 বছর যদি পিছিয়ে যাই, তখন থেকে আমরা কিন্তু এই পুজোর সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলাম। হয়তো আমি নিজের ব্যানারে বা নিজের নেতে করতে পারিনি, কিন্তু আমরা কোনো না কোনোভাবে যুক্ত ছিলাম। সেই জায়গা থেকে আস্তে আস্তে এটা একটা রুটিতে পরিণত হয়েছে। বাজেট নিয়ে অনেকের অনেক কিছু একটা বিষয় চলে। আপনার ক্ষেত্রেও কি কখনো পুজো ছেড়ে দেওয়ার ক্ষেত্রে বা ভাবনা তৈরি করতে পারলেন না, এরকম কখনো নিশ্চয়ই না কখনো কখনো হয়েছে যে ভাবনা ভেবেছেন কিন্তু হয়নি, শুধুমাত্র? একেবারেই না। মানে যখনই আমরা একটা পুজো ধরি, তখন কিন্তু হুম। প্রথমেই কর্মকর্তারা বলে দেন যে তোমাকে এই বাজেটটা দেওয়া হলো।
এবং আচ্ছা। তারা সবচেয়ে মজার ব্যাপার, তারাও জানে যে আমাকে যে বাজেটটা দেবে তার সঙ্গে একটা অ্যাডিশনাল বাজেট তারাও ধরে রাখে। হ্যাঁ, জানে যে তারাও চায় না যে আমি ফল্ট করুক কোনো ঠিক ব্যাপারে, ঠিক যে ঠিক সামান্য একটা বাজেটের জন্য বা 2-4 লাখের জন্য যারা ফল্ট করুক, সেটা কিন্তু তারাও চায় না। ঠিক। আমরা কি ওই এক্সট্রিম বাজেটটাকেই ধরে আমাদের মাথায় সেট করে দিই। সুতরাং বাজেটটা যে বাজেটটা ফল্ট করার কারণও নেই। আমরা তো আগে থেকে একটা আগাম ভেবে রাখি যে এই ভাবনার মধ্যে আমাদের এই মেটেরিয়াল লাগবে, এই সমস্ত মিডিয়ামগুলো দিয়ে আমরা কাজ করব। সুতরাং ওটা তখন থেকে একটা মাইন্ড সেট আপ হয়ে থাকে এবং সেইভাবেই আমাদের যে মেটেরিয়াল চুজিংটা শুরু হয় এবং তার সঙ্গে লেবার চুজিং থেকে শুরু করে কি ধরনের লোক কাজ করবে, তাদের মানে কতটা হুম। পারদর্শী, আমরা সমস্ত কিছু একটা বাঁধনের মধ্যে তৈরি করে ফেলি। তারপরেই একটা কাজ না কত মাস লাগলো, মানে এই দুটো প্যান্ডেলেরই কথা বলছি, কতদিন ধরে আপনি এটা তৈরি করছেন? এইটা তো অ্যাকচুয়ালি মাঠের পুজো, এটা কোনো সমস্যা নেই, মানে সমস্যা বলতে মাঠের মধ্যে যেহেতু সেই হুম প্রবলেমটা নেই। কিন্তু আরেকটা পুজো আমি করছি, ৭১ পল্লী বৈশাখী, হুম হুম। সেটা একদম রাস্তার ধার, রাস্তার মধ্যে পুজো। সেটাকে অনেকটা সময় আমরা রাস্তা চলাকালীন গাড়ি যাচ্ছে তার মধ্যেই করেছি এবং একটা টাইমের পর আমাকে বাধ্য হতে হয়েছে যে বন্ধ করতে, নইলে কাজটা কোনোভাবে কমপ্লিট করা যাচ্ছিল না। তো সুতরাং সেটাও বেশি দিন না, 15-20 দিনের ব্যাপার। আমরা ওই পুজোটা শুরু করেছিলাম 2 মাস হবে, আর এটা প্রায় 4.5 মাস। 4.5 মাস? 4.5 মাস ধরে চলছে পুজোটা। কত মানুষ এটার সাথে, মানে আপনার টিমে কত মানুষ? এটা ডিপেন্ড করছে কখন কোন টাইমে কতজন লোক নেব। কোনো কোনো সময় প্রায় 30-32 জন লোক কাজ করেছে, কোনো সময় 20 জন, কোনো সময় 16, 17, 18 জন, এইভাবে চলছে। রাইট। এখন পুজো অনেকেই বলছেন যে আগে, আপনি 10 বছর আগে পিছিয়ে যাই বা 15 বছর আগে যদি পিছিয়ে যাই, তখন বিষয়টা ছিল যে আহ, কিছু শৈল্পিক ধারণাকে আমরা বাস্তবায়িত করতাম। এখন কিন্তু মানে বাঁশের সাথে সাথে অনেক বেশি মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে বাঁশের ব্যবহার পুজো মানে কোথাও কি একটু কমছে? এই জায়গাটা একদমই না, আপনি বাঁশের ব্যবহার থাকবে তো। আপনি সেটা তো অন্তরালে আছে, প্রচুর পরিমাণে বাঁশ ব্যবহার হয়েছে এখানে। সেটা কিন্তু আপনি যে লোহার কথা বলছেন, লোহার হুম। থেকে কিন্তু অনেক অংশই বাঁশ আছে। আচ্ছা। সেগুলো কিন্তু ভেতরে আপনি পুরো স্ট্রাকচারটাই তো বাঁশ, এখানে 3,500 বাঁশ ব্যবহার হয়েছে। সুতরাং তাই? সেটা সুতরাং বাঁশ তো থাকবেই, বাঁশ ছাড়া দুর্গাপুজো করা এটাই আমি জানতে, ইম্পসিবল হ্যাঁ। ব্যাপার আছে। এবং এটা খুব মানে কি বলবো, এটা ন্যাচারাল একটা প্রসেসিং। একটা বাঁশ বাড়তে 1 বছর সময় লাগে এবং সেই বাঁশটা কাটতেও হবে, সেই বাঁশটা কাটলে নতুন একটা বাঁশের জন্মাবে। সুতরাং এটা একটা অনগোয়িং প্রসেসের মধ্যে, এবং বাঁশ কেটে যে আমরা বলে না যে পরিবেশ ক্ষতি করছে, একদমই না। মানে ওটা তো একটা টাইমের ব্যাপার আছে, সেই টাইমের মধ্যে বাঁশটাকে কাটতে হচ্ছে এবং আবার নতুন করে বাঁশ তৈরি যায়। কোনো বাঁশ বাগানে দেখবেন না যে বাঁশ কেটে উড়িয়ে দিলে আবার নতুন করে বাঁশ হয়। ঠিক। সুতরাং এটা একটা কি বলবো, একটা ন্যাচারাল প্রসেস, দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা আমার হাত ধরে হয়েছে বা এখনকার শিল্পীদের হাত ধরে হয়েছে এরকম না, দীর্ঘ বহু বছরের পর বছর, বলতে পারো 100-100 বছর ধরে বলতে পারেন, আরো বেশি বলতে পারেন। তো এটা হয়েই থাকছে, মানে বাঁশের ব্যবহার থাকবে এবং আগামী দিনেও ভবিষ্যতে বাঁশের ব্যবহার থাকবে। আপনাকে নিয়ে যদি কেউ পুজো করতে চায়, কোন কোন ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করাতে হবে? মানে সেক্ষেত্রে কি বাজেট একটা ব্যাপার, না জায়গা একটা ব্যাপার? এটা ঠিক এইভাবে তো বলা সম্ভব না। মানে ডিপেন্ড করছে আমি কোন ক্লাবে করব, সেটা আমার ভালো লাগার ব্যাপার আছে আচ্ছা। এবং সেই মাঠটা সম্বন্ধে আমার একটা ধারণা থাকতে হবে, জায়গাটা সম্বন্ধে। আবার অনেক সময় অনেকে অনুরোধ থাকে যে 2-3 বছর ধরে বলছে, সেটাকেও একটা এই অনেক কিছু ডিপেন্ড ডিপেন্ড করে। করছে। মানে আমি কি বলতে পারছি না, হয়তো বোঝাতে পারছি না, কি পারছি জানি না। তো এই ব্যাপারগুলো থেকে থাকে। পরিবর্তন কেমন দেখছেন 10 বছর 15 বছর? এখন দুর্গাপুজোর যে একটা ধারা পরিবর্তিত হচ্ছে মানুষের। ক্রমশ ধারালো হচ্ছে। মানে আমি কি বলবো, মানে একটা সময় যে পুজোর যে একরকম ছিল, মানে আমরা ডিজাইনাল ভাবে দেখতাম পুজোকে, শুধুমাত্র সাজানো গুছানো বলতে পারেন, এই জায়গাগুলো ছিল। এখন কিন্তু মানুষ কিন্তু তার টেস্টকে, রুচিকে বদলেছে। মানুষ কিন্তু অনেক বেশি অন্য ধরনের পুজো চাইছে, অন্য ধরনের কাজ চাইছে, এবং ফিল্মের ক্ষেত্রেও তাই। দেখবেন যে পুজোর মানে তাদের ফিল্মও পরিবর্তন হচ্ছে এবং সেগুলো নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে। পুজোর ক্ষেত্রেও তাই, পুজোর কনসেপ্টের মধ্যে অনেক কিছু পরিবর্তন হচ্ছে এবং আগের মতো ওরকম সাজানো গোছানো ব্যাপারটা নেই। হ্যাঁ, বা আছে, সেটাও একটা, সব রকম ক্যাটাগরিক্যাল থাকে। তো তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে একটা ডেভেলপ স্টেজেই আছে এবং আগামী দিনে আরো বেশি হবে, এটা প্রতিমা নির্মাণ, আমার ধারণা। প্রতিমা নির্মাণে তো আপনার সাজসজ্জা, আপনার ধরনের, ইনফ্যাক্ট আপনি নিজেই সেটাকে তৈরি হ্যাঁ, আমার করেন, পুজোতে আমি নিজেই তৈরি করেন। ঠাকুরটা বানাই। কি ওই ভাবনা চিন্তাটা একটু বলবেন, কারণ ওই ভাবনা প্রতিমা চিন্তা বলতে নির্মাণে আমি ঠাকুরটা আগেই শুরু করি। মানে পুজো চলা, আমরা পুজো মাঠে নামার আগে অলমোস্ট 80% ডান।
মানে ঠাকুর কমপ্লিট হয়ে যায়, প্রায় হয়ে যায়। সুতরাং একটা তো প্রসেস থাকে, যে সেই প্রসেসটা আমার কি বলবো, আমি যে একটা কনসেপ্ট ভেবেছি তার সাথেই এই ঠাকুরটা ওতপ্রোতভাবে জড়িত। মানে ওইটাকে কেন্দ্র করেই আবার মাঠে যখন নামি আমি, তখন তার স্পেসটাকে আমি বুঝে নিই যে ওই স্পেসটাকে আমি কীভাবে ব্যবহার করব, যে আমি এই স্পেসটার মধ্যে এই ঠাকুরটাকে রাখতে পারছি কিনা। তখন তার প্ল্যানিং কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে, বলতে পারেন যে ঠাকুর থেকেই প্ল্যানটা শুরু হয়, প্যান্ডেলের মানে প্যান্ডেলের পার্টের। মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দান করেন আপনি, এবং সেটা যখন ওই রকম রূপে ফুটে ওঠে, তার অনুভূতি একজন শিল্পী হিসাবে কেমন, আমার খুব জানতে ইচ্ছে করছে। ভীষণই ভালো লাগে, মানে যেহেতু নিজের হাতে করি, সবাই যখন বলে যে এটা অপূর্ব একটা হয়েছে, বা যখন বলে যে না এটা খারাপ হয়েছে, এই জায়গাটা ভালো লাগছে, সেটার মধ্যেও আমি বারে বারে জিজ্ঞেস করি যে আমার ভুলটা কোথায়, বা আমার কোনখানটায় খামতি রয়ে গেল। এটা একটা শেখার ব্যাপার আছে, এটা তো প্রসেস। মানে আমি আজকে যে দুর্গা ঠাকুরটা বানালাম, এটা শেষ নয়, এর পরের বছর আবার হবে, হয়তো তারপরের বছর আবার হবে, এগুলো হতেই থাকবে। সুতরাং এটা একটা প্রসেসের মধ্যে থাকে, একটা প্রসেসের মাধ্যমে আরেকটা প্রসেস চলা, এবং প্রত্যেক বছর এই চেঞ্জ হওয়া, এবং দেখা যাবে যে র্যাপিডলি চেঞ্জ হতে হতে একটা অন্যরকম একটা দুর্গা হয়তো আমরা হাত দিয়ে বেরোবো। এটাই হচ্ছে ব্যাপার, মানে একটা দুর্গা দিয়ে কোনো বিচার করা যায় না। না না, বিচার না, কিন্তু ওই যে রূপ যখন হয় তার তো একটা অনুভূতি থাকে। আপনি দীর্ঘদিন ধরে বানাচ্ছেন তাকে, তার মধ্যে যখন আপনি চক্ষু দান করছেন, আপনি যখন তাকে সাজাচ্ছেন, তার একটা রূপ অন্য হয়, এবং সেটা আপনি দেখছেন। এই যে সৃষ্টিটার অনুভূতিটা বলতে পারবেন? পুরোটা নিয়ে সৃষ্টি, আমাদের প্যান্ডেলটা যে হচ্ছে এই যে একটা স্পেসকে মেকিং করা, এটারও একটা আলাদা ফিলিংস আছে। মানে আমি আলাদা করে বলতে চাই না যে আমি ঠাকুরটা দিয়েই খুব প্লিজড হয়ে যাচ্ছি, বা এটা দিয়ে ওভারঅলটা নিয়েই একটা পুজো, মানে কোনোটা বাদ দিয়ে একটার সঙ্গে একটা জড়িয়ে আছে। ফাইনালি মানুষ কিন্তু দুর্গাটাই দেখে। ঠিক ঠিক। কেমন লাগে যখন মানুষ থাকে, পুজো করে, কেউ ভালো কেউ খারাপ মতামত দেয়, আপনি থাকেন? দুটোই অ্যাকসেপ্ট করি, মানে খারাপটাও আমার শুনতে খুব ভালো লাগে, যে আমার কারণ ওটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করে, যে আমি কোনখানটা আমার ফল্ট হলো। মানে সবসময় যে ভালো বললেই যে ভালো, মানে তাতে কিন্তু ইমপ্রুভ হয় না। মানে অনেক কিছু ফল্ট থাকে, সেইগুলো যদি কেউ ধরিয়ে দেয়, সেটা কি হয়, পরবর্তীকালে আমাদের সেটা অনেক বেশি ডেভেলপ করতে বা ওই জায়গাগুলোকে চেঞ্জ করতে অনেকটা সুবিধা হয়। বা আমি যে বলছে ফল্ট বলে সেটাই আমি, মানে ওটা যে মানে কি বলে ধ্রুব সত্য, এটাকেও আমি মানি না। মানে আমি আমার বিচার দিয়ে সেটাকে দেখার চেষ্টা করি। কাদের কাজ ভালো লাগছে আপনার? সমসাময়িক আছে, সিনিয়ররাও আছে, এইভাবে আলাদা করে বলাতে, এখন তো বহু শিল্পী, প্রচুর জুনিয়র শিল্পী ভালো করছে। জুনিয়র বলো না, আমিও তো জুনিয়রের মধ্যে পড়ি, সুতরাং অনেকেই ভালো কাজ করছে, এবং সিনিয়র তো আমাদের একটা কি বলবো, একটা ইন্সপায়ার্ড। মানে সিনিয়রদের আমি আলাদা করে কিছু, আমি বিভিন্ন রকম শিল্পীর কাছ থেকে বিভিন্ন রকম ভাবে নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, রসদগুলোকে। সেই জায়গা থেকে আলাদা করে যে ক্যাটাগরিক্যালি ভাগ করা, এই খুব ভালো কাজ করছে বা কিছু, আমার মনে হয় না এরকম। মানে প্রত্যেকটা মানুষ তো নিজের একটা আইডল থাকে। সবাই যখন এই ফিল্ডে, একটা প্রফেশনাল ফিল্ডে কাজ করছে, নিশ্চয়ই যখন একটা ক্লাব তাকে দিচ্ছে দায়িত্ব, নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো গুণ দেখেছে বা কিছু ভালো জিনিস দেখেছে, সেই ভালো লাগাটা তো আমাদের মধ্যে প্রতিফলিত হয়। সুতরাং আলাদা করে আমার কিছু মনে হয় না যে ইনি ভালো বলে আমার সবকিছু, সবাই ভালো, মানে সবাই ভালো কাজ করছে, এটা হচ্ছে বড়। কি বাত, আপনারা খুব ভালো থাকুন। সিটির মহাপুজোতে এসে কেমন লাগলো? আমি প্রস্তুত ছিলাম না, আমি একটা ঠাকুরের কাজে এই মুহূর্তে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আপনারা এসেছেন মাঝখানে, আমার একটা কি বলবো, একটা রিলিফ হয়ে গেল, এটাই বলতে পারি। বাহ, আমাদের মাইসোরের একটি উদ্যোগ আমরা নিয়ে থাকি, যারা হয়তো আমরাই আমাদের মতো জীবনযাপন করতে পারে না, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, এবং সেখানে অনেক সময় আপনাদেরকে আমরা পাঠ করার চেষ্টা করি। উদ্যোগকে কেমন লাগে? খুবই ভালো, মানে খুবই ভালো। এই ধরনের উদ্যোগ মানে আমার মনে হয় যে আরো বেশি হওয়া উচিত। অন্যান্য এরকম অনেক অর্গানাইজেশন মানে যাদের থাকা উচিত, তাহলেই তো এইভাবে এগিয়ে যাবে। মানে আমি এটাকে সাধুবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। পুজো খুব ভালো কাটুক, এবং আমরাও আরো ভিড় করে করে আপনার সমস্ত রকম ভাবধারাকে অনুভব করতে পারি। অসংখ্য ধন্যবাদ, শুভ পুজো। ধন্যবাদ। পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনার চোখে আপনার স্টার কারা সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাই দেখতে থাকুন এই এপিসোড আর সাবস্ক্রাইব করুন। This song presented by Natraj Pipes, Pipes ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.